আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ২৫। ভোরের আলোর স্পর্শে ধীরে ধীরে চোখ খুলল নিকিতা। মাথাটা ঘুরিয়ে দেখে কারো বুকে মাথা রেখে শুয়ে আছে। চমকে উঠল সে। তার পরনের নাইটি যেন রাতের ঝড়ের দাপটে বিধ্বস্ত। চুলগুলো এলোমেলো, ঠিক শরতের পাতা ঝরা গাছের মতো। বাস্তবতার ধাক্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো যেন হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। সে ছিটকে সরে গেল। তার চোখে বিস্ময়, কণ্ঠস্বরে কাঁপুনি। তুমি এখানে কি করছো? আমার বেডে, আমার সঙ্গে? রায়ান ধীরে ধীরে উঠে বসল। ইউনিফর্ম পরতে পরতে নরম স্বরে বলল, তোমাকে দেখতে এসেছিলাম। টেবিলের ওষুধের দিকে ইঙ্গিত করে যোগ করল, ওগুলোর প্রভাবে তুমি কিছুই মনে করতে পারছো না। নিকিতা মেঝেতে পড়ে থাকা কটি তুলে দ্রুত গায়ে পড়ল। তার কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। তুমি কি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছো? আমি তোমাকে সাজেকে প্রত্যাখ্যান করেছি বলে প্রতিশোধ নিয়েছো? না চাইতেও নিকিতা কথাটা বলে ফেলল। রায়ান হতবাক হয়ে নিকিতার দিকে তাকালো। তার চোখে ব্যথা আর অভিমান। গলায় অনুযোগের সুর নিয়ে বলল, তোমার প্রতি আমার অনুভূতি কখনোই এমন নিচে নামবে না যে তোমার দুর্বলতার সুযোগ নেব। আর প্রতিশোধ, এই শব্দ আমার অভিধানে নেই। নিকিতার মাথায় হুট করে ভেসে উঠল ৩ দিন আগের রাতের কথা। সিডেটিভ মেডিসিনের ঢেউয়ে ভেসে গিয়েছিল তার চেতনা। রাতের গভীরতায় একাকিত্বের যন্ত্রণায় ছটফট করতে করতে সে হাত বাড়িয়েছিল চেনা মুখগুলোর দিকে। ফোনের পর্দায় আঙুল বুলিয়ে একে একে সবাইকে কল করেছিল। কখনো চোখের জলে ভেসেছে তার কথা, কখনো হাসির ঝর্ণা ছুটেছে অকারণে, আবার কখনো বা অর্থহীন বকবকানি। তারপর ভোরের আলোয় সব কিছু মুছে গেছে স্মৃতি থেকে। দিনের বেলা সবাই ফোন করে খোঁজ নিতে লাগলো, কেমন আছো, ঠিক তো? তখন নিকিতার চোখে জমে উঠল বিস্ময়। কৌতূহলের তাড়নায় ফোনের কল লিস্টে চোখ বুলিয়ে নিতেই ধীরে ধীরে উন্মোচিত হলো রাতের রহস্য। বুঝতে পারল নিজের অজান্তেই সে কী করে ফেলেছে। নিশ্চয়ই গতকাল তেমন কিছুই হয়েছে। নিকিতার দেহটা এলিয়ে দিল সোফায়। মনের পর্দায় কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠেছে, কুয়াশাচ্ছন্ন স্মৃতির টুকরো হয়ে। চেষ্টা করছে মনে করতে রাতে কি ঘটেছিল। রায়ান ধীরে ধীরে এগিয়ে এলো। নিকিতার পাশে বসে তার হাতটা আলতো করে ধরল। তার কণ্ঠে উদ্বেগ আর মমতা মিশে আছে। কি হয়েছে তোমার? তুমি তো প্রাণচঞ্চল একটা মেয়ে। কেন এই মেডিসিন? কি এমন হলো? নিকিতা শীতল দৃষ্টিতে তাকালো রায়ানের দিকে। যে মানুষটার জন্য তার জীবন এলোমেলো হয়ে গেছে, শান্তি হারিয়েছে, সেই মানুষটাই আজ জিজ্ঞেস করছে তার অবস্থা। প্রতিবারই যখন সে এই মানুষটাকে জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করে, ঠিক তখনই সে ফিরে আসে, আরও জটিল করে তোলে তার মনের দ্বন্দ্ব। একটা অযৌক্তিক রাগ দাউ দাউ করে জ্বলে উঠল নিকিতার মনে। যুক্তি বলছে এই রাগ অন্যায়, তবুও সেটা দমন করা যাচ্ছে না। নিকিতা দম্ভের আবরণে নিজেকে ঢেকে নিয়ে কণ্ঠে একটা কৃত্রিম শীতলতা এনে বলল, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, এসব তোমার জানার দরকার নেই। রায়ান আহত হলেও নিকিতার হাত ছাড়ল না। সে বুঝতে পারছিল নিকিতা ঠিক নেই, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে। রায়ান নিকিতার চোখের দিকে তাকিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে কোমল স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপাঞ্জল। নিকিতার হৃদয়ে বজ্রপাত হলো। আমি তোমাকে ভালোবাসি। এক সময় এই শব্দগুলো ছিল তার কাছে স্বর্গীয় সুধা, কিন্তু আজ তা বিষের মতো তিক্ত লাগলো। রাগে দুঃখে চোখে জল এসে গেল। সে নিজেও বুঝতে পারল না এই অশ্রু কোন আবেগের, ক্ষোভের নাকি অভিমানের। নিকিতার কণ্ঠে ফুটে উঠল তীব্র বিদ্রূপ। ভালোবাসা? তুমি জানোই না সেটা কি। আমি তোমার কাছে শুধু একটা সস্তা সুবিধাজনক বিকল্প। রায়ানের চোখে ফুটে উঠল বিভ্রান্তি আর ব্যথা। সে প্রায় কাতর স্বরে জিজ্ঞেস করল, কিসের বিকল্প?
নিকিতার ভেতরে জমে থাকা সব যন্ত্রণা একসঙ্গে উপচে পড়ল। সে প্রায় চিৎকার করে উঠল, শর্মির, সে তোমাকে ছেড়ে দিয়েছে, তাই এখন আমাকে পেয়ে মনে হচ্ছে লটারি লেগেছে। বলেই নিকিতা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রায়ানের চোখে জ্বলে উঠল অভিমানের আগুন। তবুও সে নিজেকে সংযত রেখে ধীর স্বরে বলল, শর্মির সঙ্গে আমার সম্পর্ক কবেই শেষ হয়ে গেছে। আমি শুধু তোমাকেই ভেবেছি এতদিন। নিকিতার ভেতর তখন দ্বন্দ্বের ঝড় বইছে। একদিকে রায়ানের প্রতি অনুরাগ, অন্যদিকে মানসিক দ্বন্দ্বের জ্বালা। সে যেন একটি ক্ষতবিক্ষত সিংহী, যার গর্জনে মিশে আছে বেদনা আর ক্রোধ। মিথ্যেবাদী, সে প্রায় গর্জে উঠল। তুমি আমাকে স্কুলে প্রত্যাখ্যান করেছিলে, আর এখন আমি সফল সুন্দরী, তাই আমার পেছনে ছুটছ। নিকিতার চেহারায় অস্বাভাবিক পরিবর্তন রায়ানের চোখে ধরা পড়ল। তার দৃষ্টিতে এক অজানা উদ্বেগ, মুখে অস্থিরতার ছাপ, কণ্ঠস্বরে একটা অদ্ভুত কম্পন, চোখের পাতা ঘন ঘন পড়ছে। এই তো সেদিনও নিকিতা ছিল জীবন্ত, আত্মবিশ্বাসী এক নারী। তার হাসিতে ছিল জীবনের উচ্ছ্বাস, চোখে ছিল স্বপ্নের আলো। কিন্তু আজ কোন অদৃশ্য শক্তি তার সেই সজীবতাকে গ্রাস করে নিয়েছে? একজন পরিণত সুস্থ মেয়ের আচরণ এভাবে পাল্টে যাওয়া স্বাভাবিক নয়। নিকিতার ভেতরে নিশ্চয়ই কোনো গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। কোনো বেদনা তাকে এভাবে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কোনো অতীতের স্মৃতি তাকে এমন করে কুরে কুরে খাচ্ছে। তার শরীরের ভাষা বলছে সে একটা অদৃশ্য বোঝা বহন করে চলেছে। কি এমন ঘটেছে যে তার সমস্ত অস্তিত্বকে এভাবে নাড়িয়ে দিয়েছে? কোনো অব্যক্ত যন্ত্রণা তাকে এভাবে গ্রাস করে নিয়েছে। রায়ান চিন্তায় অস্থির হয়ে উঠল। সে এগিয়ে এসে নিকিতাকে আলিঙ্গনে বেঁধে ধরল। নিকিতা এখন তার কাছে একটি ঝড়ো হাওয়ার ওড়া পাখি, যাকে সে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চায়। তার কণ্ঠে ভালোবাসা ঝরে পড়ল। শান্ত হও, তুমি ঠিক নেই। নিকিতার চোখে জল টলমল করছে। সে কাতর স্বরে বলল, প্লিজ ছেড়ে দাও, আমার কাছে থেকে দূরে সরে যাও। তার কণ্ঠে বেদনার সুর বাজল। যখনই আমি একটু শান্তি পাই, তখনই তুমি এসে আমার জীবনটাকে বিষাক্ত করে দাও। কথাটি রায়ানের বুকে তীরের আঘাত লাগলো। তবুও সে নিকিতাকে ছাড়ল না। তার কণ্ঠে আকুলতা ফুটে উঠল। বলো, কি করলে তুমি খুশি হবে? আমি সেটাই করব। একটু শান্ত হও, তুমি স্থির হও। নিকিতার অন্তরের বাঁধ ভেঙে পড়ল। তার চোখে মুখে আবেগের ঢেউ উথলে উঠল। সে রায়ানকে জোর করে ঠেলে সরিয়ে দিয়ে বলল, ভান করতে হবে না। চোখের জল আর আটকে রাখতে না পেরে সে বলে উঠল, আমি জানি আমি তোমার কাছে একমাত্র নই। তুমি নিশ্চয়ই এখনও শর্মিকে চাও, যেভাবে আমি তোমার প্রতি। নিকিতা কথাটা শেষ করতে পারল না। সে নিজের অনুভূতি স্বীকার করতে চায় না। রায়ান চেষ্টা করে নিকিতাকে বোঝানোর, নিকিতা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সে এগিয়ে এলো। তার কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। তুমিই আমার একমাত্র, তোমার কোনো বিকল্প নেই। তুমি কারো বিকল্প নও। ভালোবাসা? নিকিতার ঠোঁটে তিক্ত হাসি ফুটল, চোখে অশ্রুর ঝর্ণা আর কণ্ঠে ক্ষোভের আগুন নিয়ে বলল, আমাকে বাঁচতে দাও রায়ান। তোমার উপস্থিতিতে আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তোমার তথাকথিত ভালোবাসা আমার কাছে বিষের মতো লাগে। তুমি এখনই এখান থেকে চলে যাও, প্লিজ। নিকিতা হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের জল অঝরে ঝরছে। অন্তরের গভীরে লুকিয়ে থাকা সমস্ত দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা হঠাৎ করে দাবানলের মতো জ্বলে উঠেছে। সেই দাবানলের লেলিহান শিখায় দগ্ধ হচ্ছে রায়ান। সে অসহায়ভাবে নিকিতার দিকে তাকিয়ে রইল। তার চোখে গভীর ব্যথা আর হতাশা। সে কল্পনাও করেনি যে তার উপস্থিতি নিকিতাকে এতটা বিচলিত করবে, এতটা যন্ত্রণা দেবে। এই মুহূর্তে তার কাছে একটি সত্য স্পষ্ট হয়ে উঠল, নিকিতা তার নয়, নিকিতা তাকে চায় না। রায়ান কণ্ঠে বিরহের সুর নিয়ে জিজ্ঞেস করল, আমার জন্যই কি তুমি এই সিডেটিভ মেডিসিনগুলো খাও? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই। নিকিতার কণ্ঠে তীব্র যন্ত্রণা। তোমার উপস্থিতি আমি সহ্য করতে পারি না
রায়ানের হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে। তার সমস্ত সত্তা দগ্ধ হচ্ছে। দুটো হাত নিজের থেকেই মুঠো হয়ে গেল নিজের ব্যথাকে চেপে ধরার প্রয়াসে। চোখের কোণে জমে উঠল অশ্রুর বিন্দু। কণ্ঠস্বরে কাঁপুনি নিয়ে সে বলল, আমি সবসময়ই তোমার ভালো চেয়েছি। তারপর ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল। তার চলন একজন পরাজিত যোদ্ধার মতো, যে হতাশ হৃদয়ে রণক্ষেত্র ত্যাগ করছে। নিকিতা কাপা গলায় বলল, আর কখনো আমার সামনে এসো না, আমি তোমাকে দেখতে চাই না। রায়ান শেষবারের মতো ফিরে তাকালো, মৃদু স্বরে বলল, কখনো আসবো না। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। নিকিতার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সেই সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করলো, যেন কিছু একটা ভুল হয়ে গেল, কিছু একটা হারিয়ে গেল। মনে হচ্ছে তার জীবনের একটি অমূল্য অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। সে ছুটে বারান্দায় গেল। কিছুক্ষণ পর দেখতে পেল রায়ানকে, যে দ্রুত পায়ে তার এলাকা ছেড়ে যাচ্ছে। নিকিতা রাগে দুঃখে নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। হ্যালো এভরিওয়ান। অনেকেরই প্রশ্ন, এই গল্পের মোট কয়টা পর্ব? আসলে পর্ব সংখ্যা দেওয়া নেই, তাই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অনুমান করা যায় 50টার মতো পর্ব হবে। আমরা আজকে 25 পর্ব পোস্ট করলাম, তার মানে আমাদের গল্পের অর্ধেক পড়া শেষ। আপনারা যারা গল্প শুনেন, আপনাদের উপস্থিতি বোঝানোর জন্য একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং অন্য কোনো গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।